বাপি, ও সোনা, ওঠ না। কত বেলা হয়ে গেল। চা করে রেখেছি। খাবি কখন? ওঠ বাবা। তুই যে কাল বলেছিলি গরম গরম কচুরি খাবি। বাবা কখন বাজারে বেরিয়ে গেছে আনতে। ওই এলো বলে। উঠে পড়ে এবার। ও হো মা, এর থেকে আমার হোস্টেলই ভালো। একটু শান্তিতে ঘুমোতে পারি অন্তত। বাড়ি এলেই শুরু হয়ে যায় বাপি আর বাপি। মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। ছেলের ধমকানিতে চুপ করে যায় সীমা। ওদিক থেকে হাঁক মারে বিমল। কই গো, একবার নিচে এসো না। অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আসছি আসছি, দাঁড়াও ওখানে। বাপি উঠেছে। রাজুর দোকান থেকে একদম গরম কচুরি এনেছে ওর জন্য, সাথে গরম জিলিপিও। সংক্ষেপে না বলে সীমা ব্যাগ দুটো নিয়ে উঠে পড়ল দোতলায়। বাবা মায়ের ডাকাডাকিতে উঠতেই হয় একরাশ বিরক্তি নিয়ে শঙ্খকে। ভালো নাম শঙ্খ শুভ্র। অনেক আদর করে নাম রেখেছিলেন বিমল। বিয়ের ৮ বছর বাদে কত ঠাকুর দেবতা ধরে ওই সন্তান মানে ওদের শিবরাত্রির সলতে। শঙ্খ বেশ কয়েক বছর বাইরে আছে। এটা ওটা অনেক কিছু ট্রাই করে এখন প্রাইভেটে একটা চাকরি করে। মাইনে তেমন কিছু নয়, তবে ওর অনেক উচ্চাশা। আর তেমনই ঠাটবাট। চোখে রেবানের সানগ্লাস, দুটো তিনটে ফোন। মোটামুটি গায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সবটাই ব্র্যান্ডে মোড়ানো। নিজে যা মাইনে পায় তাতে কুলোয় না অবশ্য কোনো মাসেই। আর তার ফলে বলকে প্রতি মাসেই বেশ কিছু টাকা পাঠাতে হয় ছেলের জন্য। তাই বন্ধুবান্ধব, খাওয়া দাওয়া কোনো কিছুতেই খুব একটা খামতি নেই। মা, শোনো, আমাদের দোতলাটা এবার একটু রেনোভেট করো। আমার সব বড় বড় বন্ধুবান্ধব, অনেকেই বাড়িতে আসতে চায়। তা ঠিক, কিন্তু অনেকটা খরচ পড়বে রে। তাতে কি, সামনেই তো বাবা রিটায়ারমেন্ট, ওখান থেকেই করবে। বিমল শুনে বিরক্ত হন। এরপর থেকে তো এতটা টাকা পাবো না, মাইনে কমবে। তাই এত খরচ না করাই ভালো। তবুও ছেলের আবদারে সব হয়। সীমা জানতে পারে শঙ্কর বান্ধবীর কথা। ওরা সামনের বছর বিয়ে করতে চায়। তোর বিয়েতে আমাদের আপত্তি নেই, তবে তুই চালাতে পারবি তো সবটা? অত ভেবো না, সব ম্যানেজ হয়ে যাবে। আমি তো চাকরির বাইরে কিছু এডিটিং এর কাজ করি, আরও কিছু ইনকাম করে চলে যাবে। মাকে ছবি দেখায় শঙ্খ ওর বান্ধবীর। তবে বেশ আধুনিকা মনে হলো মেয়েটিকে সীমার। একটু ইতস্তত হয়। হ্যাঁ রে, আমরা তো খুব সাধারণ। ও পারবে তো এই বাড়িতে মানিয়ে নিতে। হ্যাঁ, ওসব নিয়ে ভেবো না। তাছাড়া ও তো বাইরে থাকবে বেশি। কদিনও তোমাদের সাথে থাকবে। শঙ্খর বিয়ে হয়ে যায় রোশনির সাথে বেশ ধুমধাম করে। সবাই বেশ খুশি। তবে বৌমা একটু বেশি আধুনিকা। অষ্টমঙ্গলা সেরে ওরা ফিরে আসে আবার এখানে। কয়েকদিন থেকে ওরা চলে যাবে কাজের জায়গায়। সীমা দেখে এবার সাথে কোনো গয়নাই আনেনি রোশনি। একদম খালি খালি এসেছে। সব গয়নাগুলো কি করলে? আমিও তো অনেক কিছু দিয়েছি। একদম ন্যাড়া হয়ে এসেছ। তোমায় নিয়ে ভাবছিলাম একটু আত্মীয় স্বজনের বাড়ি যাব। অনেকেই বলে রেখেছে। ওগুলো সব মায়ের কাছে রেখে এলাম। গয়না ক্যারি করা তো ঠিক নয়, চুরি হয়ে যেতে পারে। সত্যি তো, কথাটা ঠিকই বলেছে। আত্মীয় স্বজনের বাড়ি যাবার সময় নিজের গয়নাটি সাজিয়ে নিজে রোশনিকে সীমা। নতুন বৌমা বলে কথা। কদিন বাদেই তো ওরা চলে যাবে। ওরা চলে গেল, কিন্তু প্রত্যেক মাসে ছেলের চাহিদা বাড়তে লাগলো। বাবা, এই মাসে আরো কিছু বেশি টাকা পাঠাও। বুঝতেই পারছো, বাড়ি ভাড়া, তার উপর হোম ডেলিভারি খাবার নিয়ে সবটাই তো দিতে হয়। ৩-৪ মাস ছেলে দাবি মতো টাকা পাঠাতে থাকেন বিমল। কিন্তু সত্যি তো, আর পারা যাচ্ছে না। আর কতদিন এভাবে টাকা পাঠাতে থাকবেন? বাপি শোন, এ মাসে আমার আর তোর মায়ের কিছু টেস্ট আর চেক আপ আছে। এবার অত টাকা পাঠানো যাবে না। শোনো, এই মাসে একটু বুঝে খরচা করো। বাবা অত টাকা দিতে পারবেন না। বাড়িতেই রান্না করো। সে কি, আমি কখন রান্না করব? তা হবে না, তুমি পারলে করো। আমার প্রত্যেক মাসে ১০,০০০ টাকা হাত খরচ চাই, ওসব জানি না। তুমি দাও, আমি কথা বলবো। কোনো মুরদ নেই তো বিয়ে করেছিলে কেন শুনি? তখন তো অনেক বড় বড় লেকচার দিয়েছ। এখন তো দেখি কিছুই নেই। তুমিও তো অনেক বলেছ, তোমারও তো কোনো যোগ্যতা নেই। শুধু সাজগোজ আর সিগারেট, তার উপর ড্রিঙ্কসও আছে। বেশ করি, একটা অপদার্থ ছেলে কোথাকার। নিজেও তো নেশা করো। সেবেলা কি না খাও, কিছুই তো বাকি নেই। আমি শুধু সিগারেটটাই খাই, মিথ্যেবাদী একটা। শঙ্খ আর রোশনির এক অদ্ভুত সংসার, যেখানে নেই কোনো বাঁধন, নেই কোনো নিয়ম। যে যার মতো আসে। খাবার আসে হোটেল থেকে। ঘরে ছড়ানো নোংরা, এলোমেলো জামাকাপড়। এই যেন এক অসুখী দাম্পত্যের মেষবাড়ি। সীমার খুব ইচ্ছে কয়েকদিন গিয়ে থাকে ছেলে বৌমার কাছে। ও বলতেই ছেলে বলল, মা, আমাদের ওয়ান রুম ফ্ল্যাট,
তোমরা থাকবে কোথায় এখানে শুনি? তাই ওদের আর আশা হয় না। দিন দিন ওদের চাহিদা বাড়তেই থাকলো। শঙ্খেরও খুব অসুবিধে। ওর হাত খরচ কমেছে, কারণ রোশনির চাহিদা মেটাতেই অনেক খরচ হয়ে যায়। চলে মন কষাকষি আর ঝগড়াঝাটি। কোনোদিন হয়তো সেই নিয়ে গলা আরো বেশি উঁচু হয়। আর তারপরই শঙ্খের ঘুমের ওষুধ খেয়ে পাশ ফিরে ঘুম, আর রোশনির সিগারেটে টান দিয়ে মনের জ্বালা মেটানো। হঠাৎই শঙ্খ, মানে সীমার আদরের বাপি, বাড়ি চলে এলো। কি রে বাপি, তুই একা? বৌমা এলো না? না মা, ওর তো ওখানে কাজ আছে, তাই পরে আসবে। আমি এলাম, কদিন ছুটি নিয়েছি। ছেলে রকম সকম একদম ভালো লাগে না ওদের। এ কি, সারাদিনই প্রায় ঘুমোতে চায়, ফেরার নামও করছে না। এই শোনো, আমি রোশনির সাথে কথা বলবো। সীমা বিমলকে ফোন করতেই হয় না, তার আগেই রোশনির ফোন আসে। কি ভেবেছে আপনাদের ছেলে? মায়ের আঁচলের তলায় ঢুকে থেকে বাঁচবে? ওকে বলবেন আমার হাত খরচে টাকাটা পাঠিয়ে দিতে। ছেলের কাছে কিছু শুনেছিল ওরা, চাপ দিতে মোটামুটি বেরিয়ে পড়ে। ও চাকরিটা আর নেই, আর তার উপর রোশনির এত টাকা দেওয়াটা আরও পেরে উঠছে না। এরপর থেকেই আসতে থাকে রোশনির ফোন, আর তার সাথে অশ্রাব্য গালাগাল। চাপে পড়ে বিমল টাকা পাঠাতে থাকেন প্রতি মাসে 10,000 করে। তবু মাঝে মাঝেই আবার টাকা চেয়ে পাঠাতো রোশনি, আর তার সাথে জঘন্য সব কথা। আকাশ থেকে পড়ে সীমা। তার ছেলেটি যে বড় বড় গল্প করেছে এতদিন সবটাই তাও জানতে পারে। ছেলের নেশার কথাও জানতে পারে। কান্নায় ভেঙে পড়ে সীমা। স্তব্ধ হয়ে যায় বিমল। হায় ভগবান, এই কেমন ছেলে ওরা মানুষ করলো, যার মুখে সবসময় বড় বড় কথা। এতদিন নিজেও ছেঁড়া কথায় শুয়ে স্বপ্ন দেখেছে, আর ওদেরও দেখিয়েছে। কি করবে ওরা এখন? সন্তান বাবা মাকে কথায় কথায় ছেড়ে দিলেও ওরা পারলেন না সন্তানকে ছেড়ে দিতে। তবে এর মধ্যেই ঘটে গেল এক চরম বিপর্যয়। ওরা টাকা না দেওয়াতে ক্ষিপ্ত রোশনি প্রতিদিন রাতেই ফোন করে হুমকি দিত। ওরা ফোন নম্বর পাল্টে দেওয়াতে কি করবে ভেবে পায় না রোশনি। টাকা ওর সত্যিই খুব দরকার। সেদিন রাতে ওরা তখন ঘুমোচ্ছে, হঠাৎই মাঝরাতে দরজায় খুব জোরে জোরে কড়া নাড়ার শব্দ। আমরা পুলিশ, দরজা খুলুন, না হলে ভেঙে ফেলব। ভয় উৎকণ্ঠায় দরজা খুলেন বিমল। একদল পুলিশ আর বড় জিপ নিয়ে আসে রোশনি। ও 498 করেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। টাইট জিন্স আর টাইট গেঞ্জি পরে রোশনিকে দেখে চমকে ওঠে সীমা। ইন্সপেক্টর, ওনাদের বলুন আলমারি খুলতে, আমার অনেক গয়না এখানে আছে। বলে ওঠে সীমা, না, ওর কোনো গয়না এখানে নেই, ওগুলো আমার গয়না, বিশ্বাস করুন। লকার খুলতে বলুন ওনাকে স্যার, বলে রোশনি। আলমারি খুলে দিতে বাধ্য হয় সীমা। বাড়িতেই গয়না রাখত সীমা, আর রোশনিকে এর আগে নিজের গয়না পরিয়েছে, তাই সবটাই জানত ও। তাই লকার থেকে সীমার গয়নাগুলো তুলে নেয় ও। স্যার বিশ্বাস করুন, ওগুলো আমার গয়না। আপনি প্রমাণ দিয়ে নিয়ে যাবেন পরে থানা থেকে, সবগুলোর ক্যাশ মেমো লাগবে। ওরা শঙ্খকে অ্যারেস্ট করে নিয়ে যায় সেই রাতেই নন বেলেবল অফেন্সে। পরদিনই ব্যাংক থেকে টাকা তুলে সীমা আর বিমল রওনা দেয়। হে ভগবান, কার পাপে কে শাস্তি পাচ্ছে, অথচ কি করে ফেলবো ছেলেটাকে? সত্যি, ছেলেকে ফেলতে পারেন না ওরা। লড়াই চলতে থাকে, সর্বশান্ত হয়ে যায় ওরা। ফেরত পায় না গয়না। অসুস্থ হয়ে পড়ে সীমা। চোখের জল ফেলে ফেলে চোখ দুটো অন্ধ হওয়ার জোগাড়। 2 বছর লড়াই করে ডিভোর্সটা হয়ে যায় ওদের। তবে বিমলের গচ্ছিত টাকায় সবটাই চলে যায়। সীমা ফেরত পায় না ওর গয়নাগুলো। ওর বিয়ের সময়ের গয়নার ক্যাশ মেমো কোথায় পাবে? অনেকদিন বাদে হয়তো নিশ্চিন্ত জীবন, কিন্তু না, তা হয় না। শঙ্খ ডুবে যায় নেশায় আর মানসিক অবসাদে। হয়ে ওঠে খুব হিংস্র। ভয় দরজা বন্ধ করে রাতে শোয় ওরা। বাধ্য হয়ে ওকে অ্যাসাইলামে দেয় ওরা। আর কোনো উপায় ছিল না। এর মাঝেই সীমা ধরা পড়ে ক্যান্সার। নড়ে যায় বাড়ির স্তম্ভটা। রাতে দাঁত চেপে লড়াই করতে থাকে বিমল। সীমাও বাঁচতে চায় বিমলের জন্য। সারা জীবন মানুষটা মার খেয়েছে। ও চলে গেলে কে দেখবে মানুষটাকে? মাঝে 4টে বছর সীমা চোখে চোখ রেখে লড়াই করতে থাকে বিমল। বাড়ি প্রায় অচল। শঙ্খ এখন কিছুটা ভালো আছে। একটা চাকরি পেয়েছে, যদিও ছোটখাটো তবে পার্মানেন্ট। এক চিলতে আলো দেখে সীমা। মা, একটা কথা বলবো? আমি এবার বিয়ে করতে চাই। আবার বিয়ে? অস্বস্তিতে পড়লেও তারা অমত করলেন না। সীমার হাতে দিন গোনা সময়। সংসারের হাল ধরতে কেউ এলে আসুক, যদি ছেলেটা ভালো থাকে। এবার খুব সাধারণ ঘরের মেয়ের খোঁজ আসে। শঙ্খ হ্যাঁ করাতে ওরা আর আপত্তি করে না। তবে সীমার ভাগ্যে বোধহয় আর সুখ নেই। অতিরিক্ত স্নেহ আর প্রশ্রয় শঙ্খকে করেছে মাত্রাছাড়া আত্মসুখী। কোনো সহানুভূতি ওরা পায় না ছেলের কাছ থেকে। বিমলের আজকাল হাঁটতে খুব কষ্ট হয়। বয়স তো কম হলো না,
তবুও সারা সংসারের দায়িত্ব তাকেই নিতে হয়। ওদের নতুন বৌমা প্রতিমা ভালো ব্যবহার করে না ওদের সাথে। শঙ্খর উপর জমে থাকা রাগটা সবসময় উসুল করে শ্বশুর শাশুড়ির ওপর। অথচ একটা সময় সব জেনেও এসেছিল এই বাড়িতে। একদম গরিব ঘর থেকেই মেয়ে এনেছিল ওরা। তবুও হয়তো সুখের ভাগ্য সবার থাকে না। তাই সীমাকে এখনো চোখের জল ফেলতে হয় বৌমার খারাপ ব্যবহারে। ইমল তরকারি কাটা থেকে অন্য সব কাজ করেও একটু ভালো কথা শুনতে পায় না। সীমার শরীর খারাপ হতে লাগলো আরো বেশি। তবে এর মাঝেও একটা ভালো খবর পাওয়া গেল। প্রতিমা মা হতে চলেছে। শঙ্খ যেন কিছুতেই খুশি নয়। ওর অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা ওকে পুড়িয়ে শেষ করে দেয়। এমন জীবন তো ও চায়নি। একটা সাধারণ চাকরি আর সাধারণ বউ। শঙ্খের অবসাদ বাড়তে থাকে। অথচ একসময় নিজেই বিয়ে করতে চেয়েছিল। প্রতিমার ছেলে হলো। অনেক দুঃখ আর মৃত্যু যন্ত্রণার মাঝেও নাতির মুখ দেখে একচিলতে সুখ পেল সীমা। প্রতিমাকে বলল, ওকে স্নেহের সাথে সাথে শাসনও করো বৌমা। আমরা বাবাকে তো কিছুই করিনি, শুধু আদর দিয়ে গেছি। মুখ বাঁকায় প্রতিমা। নিজের ছেলের ভবিষ্যতের সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করেছেন। সীমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। 2 মাসের মধ্যে চলে যায় সীমা। বিমল আজও পাপের প্রায়শ্চিত্ত করে চলেছে। শঙ্খকে এখনো শোধরাতে পারেনি। নীরবে অসহায়ের মতো সহ্য করে ওর উপদ্রব। আজ বর্ণপরিচয়ে রাখাল আর গোপালের গল্প বড় বেশি মনে পড়ে। সময় শাসন করলে এই দিন তাকে দেখতে হতো না। সন্তানকে স্নেহ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে তাকে কঠোর শাসন করাও বাবা মায়ের কর্তব্যের মধ্যে পড়ে। এ কথা কেন যে বোঝেননি